এই শীতের রোদটাকে উপভোগ করতে যা লাগে না, একদম গা গরম হয়ে যায়। মনে হয় এই রোদটা যদি সারাদিন থাকতো তাহলে কত আনন্দই না হতো। ঠিকই বলেছিস। দুপুরবেলায় খাবার পর শীতটা যেন আরো বেশি করে। এই সময় এই রোদে বসে কাঁচা পেয়ারা নুন দিয়ে খেতে হবে, কি বলিস? হ্যাঁ, ঠিকই বলেছিস। আর গ্রীষ্মকালে দিনের কথা ভাব, ঠিক এর উল্টোটা হয়। তখন এই খাল পাড়ে দাঁড়িয়ে না থেকে খালের জলে ডুবে থাকতে মন যায়। ঠিকই বলেছিস। আচ্ছা শোন না, আমার মাথায় একটা পরিকল্পনা আসছে। কি পরিকল্পনা বল? তোর পরিকল্পনাগুলো আদতেই খুব ভালো হয়। আমি ভাবছিলাম এই শীতকালের রোদটাকে যদি বেশ অনেকক্ষণ ধরে উপভোগ করা যায় তাহলে কেমন হয়। তাহলে তো ভালোই হয়, কিন্তু সেজন্য তো আমাদের সকাল থেকে এখানে না খেয়ে দিয়ে বসে থাকতে হবে। আরে, আমি কি বলতে চাইলাম তুই ধরতে পারলি না? আমি ধরতে পেরেছি। তুই চাইছিস এই খাল পাড়ে একটা পিকনিক করতে, তাই তো? একদম ঠিক ধরেছিস। শীতকালে তো এমনিতেই পিকনিক হয় চারিদিকে, আমরা না হয় এই শীতে একটার বেশি পিকনিক করব, কেমন হবে? ভালোই হবে, কিন্তু এই খাল পাড়েই পিকনিকটা করবে কেন? এখানে তো ঠান্ডা হাওয়া দেবে। আমাদের একটা ফাঁকা মাঠে পিকনিকটা করলে ভালো হতো না? তোর গাধা, ফাঁকা মাঠ কোথায় পাবি? এখন সব মাঠে ধান ভর্তি। ধান উঠলে তারপর মাঠে পিকনিক করা হবে। আর তাছাড়াও খালের ধারে করলে একটা সুবিধা হচ্ছে, বাসনপত্র ধুতে কোনো অসুবিধা হবে না। কি রে অভিরূপ, আমি ঠিক বলছি তো? কি অনিরূপ, তুই এভাবে চুপ করে গেলি কেন? ব্যাপারটা কি? আসলে কেসটা হচ্ছে, পিকনিক করতে গেলে তো চাঁদা দেওয়া দরকার রে। সে তো দিতেই হবে। চাঁদা ছাড়া জিনিসপত্র কিনবো কি করে? এখন আমার কাছে টাকা পয়সা তেমন নেই রে। তাছাড়া বাবা মার কাছে টাকা চাইতেও তো ভয় করছে। কারণ কল্পনার বাবার কাছে কিছু টাকা ধার নেওয়া ছিল বাবার, সেটা আগে শোধ করতে হবে তো। তোকে চাঁদা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু আমাদের পিকনিক থামছে না। আমি কিছু টাকা সাথে করে নিয়ে এসেছি, ধর। এই টাকা দিয়ে আমি কি করব? তোরা জিনিসপত্রগুলো আগে থেকে কিছু কিছু করে কিনে রাখ। মশলাপাতি কিছু কিনতে হবে তো, তাই জন্যই বলছি। ঠিক বলেছিস। আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমরা আগে কিছু মশলাপাতি কিনে রেখে দেব, তারপর যা হবার হবে। কিন্তু এ কি, আমার খুব লজ্জা লাগছে রে। এভাবে তোদের টাকায় আমি... এই তুই চুপ কর তো, নাটক করিস না। চল এবার বাড়ি যেতে হবে, খিদেটাও লাগছে। কাল থেকে সাথে করে দুটো মুড়ি নিয়ে চলে আসবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চল, আমাকে যেতে হবে। ওদিকে একটু কাজ আছে ঘরের। তাহলে আবার দেখা হচ্ছে, কেমন? ও উরি বাবা! শীতের সকালটায় রোদে চুপচাপ বসে থাকতে হেভি লাগে। গিন্নি, কোথায় গেলে? আমাকে আর এক কাপ চা করে দাও দেখি, রোদটাকে ভালো মতো উপভোগ করি। এটা তোমার চা খাওয়ার সময়? লোকে খেয়ে দে কাজে বেরিয়ে পড়লো আর এখনো কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছে। বলি, এত চা খেলে শরীর থাকবে তো? আরে গিন্নি, বলো না। এই চা খেতে আমার কোনো ক্লান্তি নেই। বিশেষ করে এই শীতের দিনে চা খেতে দারুণ লাগে। দুধ চা খেলে গাটা একেবারে গরম করে দেয়। বলি, ঘন ঘন চা খেয়ে গা গরম না করে যাও না, জমিতে গিয়ে কারো সঙ্গে একটু খাটাখাটনি করো না, তাহলে তো গাটা তাড়াতাড়ি গরম হবে। তুমি কি বলছো গিন্নি? আমি গ্রামের মোড়ল হয়ে জমিতে চাষাবাদ করতে যাব? এবে হয় না। কেন, জমিতে চাষাবাদ করলে জাত চলে যাবে নাকি? না না, সেটা বলিনি। কিন্তু গ্রামের মোড়ল জমিতে কাজ করছে, এটা দেখতে একটা কেমন মানে দৃষ্টিকটু লাগে না? বসে বসে সারাক্ষণ চা খাচ্ছ আর জ্ঞান দিচ্ছ, এটা দেখতে আরো দৃষ্টিকটু লাগে। কিন্তু আমি কি চাষিদের মতো অত চাষাবাদ করতে পারবো গিন্নি? সেটাই বলো, তোমার মুরদ নেই, খাটাখাটি করবার গতর আছে নাকি? সারাদিন শুধু খাচ্ছ আর বসে আছো, ব্যাস। আর তো তোমার কোনো কাজ নেই। তুমি আমাকে এ কথা বলতে পারলে গিন্নি? আমি গ্রামের উন্নতির জন্য কত কি কাজ করেছি, আর আমাকে শেষকালে নিজের গিন্নির মুখে এ কথা শুনতে হলো যে আমি কোনো কাজ করি না। দেখো, তুমি সব সময় ন্যাকামো করবে না। আমি তোমাকে কোনোদিন এই কথা বলতে চাইনি। তুমি জমিতে খাটাখাটনি করতে পারো না বলেই তো আমি তোমাকে কথাটা বললাম। আত্মা মাঝি সাটাকলি, ঠিক আছে, আমিও এত বড় অপমান সহ্য করব না। আমিও এই মুহূর্তে জমিতে গিয়ে
ওই দেবেশ আর দিনেশের সাথে কাজকর্ম করব। আমি এক্ষুনি বেরোবো। হ্যাঁ, একদিন কাজ করে দেখো, দেখবে গা গরম থাকবে। তারপর দ্বিতীয় দিন তুমি নিজে থেকেই কাজে যেতে চাইবে, আমার বলার প্রয়োজন হবে না। তুমি এত সব কি করে জানলে গিন্নি? আমি যে চাষির ঘরের মেয়ে ছিলাম, তুমি কি মাঝে মাঝে সেটা ভুলে যাও? এখন আমার মাথা গরম করিও না, তাহলে দেখবে রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। আরে কি গো, তুমি একটু দাঁড়াও। তেরিকা, আরে দিলে তো তুমি পেছু ডেকে। কি ব্যাপার বলো তো? আমি তো একটা কাজে বেরোচ্ছি নাকি? হ্যাঁ, বেরোবে তো বটেই, কিন্তু ঘরে যে কিছু সবজিপত্র আনতে হবে, মশলাপাতিও সব শেষের দিকে, সে খেয়াল কি আছে? সেটা তো কালকে রাতেই তুমি বলে রাখতে পারতে। আমি তাহলে আজকে ভোরবেলায় গিয়ে সমস্ত কিছু এনে দিয়ে তারপর জমিতে বেরোতাম। জমিতে তো এখন তেমন কোনো কাজ নেই। এখনই তো বেশি কাজ কিনি। এরপর ধান উঠবে, পাকা ধানগুলোকে ভালোভাবে পাহারায় রাখতে হবে, যাতে ছাগল বা গরুতে না খেয়ে নেয়। আর তাছাড়াও চারিপাশে শত্রুর তো অভাব নেই। ঠিকই বলেছো। এবার ধানগুলো উঠলে তারপর কিন্তু অভিরূপ বাবুর পাওনা টাকাটা শোধ করে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ গিন্নি, সে কথা আমার মনে আছে। সেই জন্যই তো আমি আরো মনোযোগ সহকারে কাজ করছি। যাই হোক, তোমার আর কিছু বলবার আছে? তাহলে আমি এলাম। ঠিক আছে, তবে এসো। আরে কি হলো বাবা, কোথায় চললে তুমি? জমিতে কাজে যাচ্ছি। ও মানে তুমি আবার কবে থেকে জমিতে কাজ করতে শুরু করলে? এই আজ থেকে শুরু করব। ঘরে বসে থেকে আর গা গরম করতে পারছি না রে। উপরন্তু তোর মায়ের কথা শুনতে হচ্ছে, তাই জন্য আজ থেকে জমিতে কাজে চললাম। সে কি বাবা, তুমি তাহলে মায়ের ওপর অভিমান করে এই কাজ করছো? আরে না রে, মায়ের উপর অভিমান করে নয়। তোর মা বলল যখন, আমি আজ থেকে একবার গিয়ে কাজ করে দেখি। জমিতে কাজ করতে আশা করি ভালোই লাগবে। তা তুই কিছু বলবি নাকি আমাকে এখন? হ্যাঁ বলতাম, একটু দরকার ছিল, কিন্তু এখন আর বলবো না। তুমি বরং বাড়ি ফিরে এসো, তারপর বলবো। ঠিক আছে রে মা, তাহলে আমি চললাম, কেমন? কি রে, কেমন দিলাম? তুমি হঠাৎ করে বাবাকে এমন আদেশ দিতে গেলে কেন মা? আর বলিস না, সকাল থেকে বসে বসে শুধু কাপের পর কাপ চা খেয়ে যাবে। এত চা খাওয়া কি শরীরের পক্ষে ভালো? সেটা তুমি ঠিকই বলেছো মা। বাবার এই অভ্যেসটা আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার যে এদিকে কিছু টাকার প্রয়োজন। টাকা? আবার কিসের জন্য টাকার প্রয়োজন? কি ব্যাপার? আমরা কয়েকজন বন্ধু মিলে ওই খালের পাড়ে পিকনিক করব, সেই জন্যই আর কি। ও বাবা, শীতকাল প্রবেশ করতে না করতেই এখন থেকেই তোদের পিকনিক করা শুরু হয়ে গেছে? শুরু আর করলাম কই মা, এই তো সবে শুরু হবে। তাহলে কি আমরা বাদ চলে যাব এবারেও? আরে দাঁড়াও দাঁড়াও, বউনিটা অন্তত আমরা করি, তারপর তো তোমাদেরকে নিয়ে বড়সড় করে পিকনিকের আয়োজন করা হবে। তা বাবার কাছ থেকে কত টাকা নিবি? 200 টাকার মতো হলেই হয়ে যাবে। আমরা 3 জন তো সবে, বেশি কিছু আয়োজন করব না। ধুর পাগলি, শোন, 200 টাকা নয়, তুই তোর বাবার কাছ থেকে 500 টাকা চাইবি। 500 টাকা কেন? কেন মানে? 200 তোর, 300 আমার। মা, ব্যবসা তোমার কাছ থেকে শিখতে হবে। এখন খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দুটো খেতে দাও তো দেখি। হ্যাঁ, শীতকাল তো পড়েই গেল প্রায়। এরপর আমার এই ভেজাল খেজুরের গুড় বিক্রি করে কিছুটা টাকা কামিয়ে নিতে হবে, না হলে হবে না। সৎ পথে মানুষ চলতে পারবে না বাবা। এত খাটাখাটনি আমার পক্ষে সম্ভব নয়। ঘুম থেকে উঠতে উঠতেই তো বেলা হয়ে যায়। আরে আরে, ওখানে দুজন আছে বলে মনে হচ্ছে। যাই যাই, ওদেরকে মুরগি বানাই। কি কর নগেন কা, এখন থেকে কি বিক্রি করতে শুরু করলে আবার? শীতকাল তো পড়ে গেল, তোমাদের কি মনে হয় আমি কি বিক্রি করতে পারি? সেটাই তো বুঝতে পারছি না, কোনো সবজিপাতি নাকি? আরে না না, এতে আছে খেজুরের গুড়। সে কি, এরই মধ্যে তুমি খেজুরের গুড় তৈরি করে ফেললে? আরে এখন তো খেজুরের রস সবেমাত্র পাড়া হচ্ছে,
এত তাড়াতাড়ি কাজ করে তুমি কিভাবে খেজুরের গুড় তৈরি করলে? ওটাই তো বলা যাবে না বাবা। ওটা বললে তোরা আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করবি না, আর আমার ব্যবসা নষ্ট করবি, সেটা তো আমি হতে দিতে পারি না। এটা কি বলছো তুমি? এটা কোনো কথার কথা হলো? আরে ছাড় ওসব কথা বাদ দে। এই তোরা চেষ্টা করলেও আমার মতো কাজ করতে পারবি না। তা তোরা কি খেজুরের গুড় নিবি? না না, এখন খেজুরের গুড় নিয়ে কি করব আমরা? আরে ব্রত, কিছুদিন পর তো আমাদের পিকনিক আছে, সেখানে তো খেজুরের গুড় দরকার হবে। হাতে তো কিছু টাকা আছে। তাহলে নিয়ে নাও না। পিকনিকের সময় তো নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। তাছাড়াও ঘরে কত কাজে লাগে খেজুরের গুড়, ভেবে দেখো। একদম শীতকাল শুরু হওয়ার মুখে টাটকা খেজুরের গুড় কারোর কাছে পাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কত করে দাম দিচ্ছ? বেশি নয়, তোমাদের জন্য ওই 80 টাকা কিলো। একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে অন্যদের কাছে আমি 100 টাকা করে কিলো বিক্রি করছি। বাবা, তোমার কাছে 80 টাকা বললাম। আরে বাবু, নিলে নাও, না হলে আমাকে ছাড়ো, আমাকে আবার গোটা গ্রামে ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে আমাদের 1 কিলো গুড় দিয়ে দাও। এই তো মালগুলোকে মুরগি বানিয়ে টাকা আদায় করে নিয়েছি। ব্যাস, এরপর গোটা গ্রামে বাকি গুড় বিক্রি করে ধীরে ধীরে বড়লোক হওয়ার পথে পা বাড়াতে হবে। কি দেবেশ দা, এবারে জমিতে তো ফসল মনে হচ্ছে খুব ভালো হয়েছে গো। তাহলে অনেক বছর পর আমাদের ভালো মুনাফার পথ দেখতে পাবো বলো আমরা। হ্যাঁ রে দিনেশ, এবারে যদি আমরা ধানের ভালো দাম পাই, তাহলে দেখবি এবছর থেকে আমাদের ভাগ্য ঘুরে যাবে। ঠিকই বলেছো দাদা, প্রত্যেক বছর তো শেষ মুহূর্তে বন্যা হলে না হলে নিম্নচাপ এসে আমাদের ফসলের অনেক ক্ষতি করে দেয়। এবারে আমাদের ভাগ্য অনেক ভালো গো। তাহলে আর বলছি কি, আমি আগের বছর বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। তার অর্ধেক টাকা শোধ করবার পর আর পারিনি। অন্য কেউ হলে এতক্ষণ আমাদের গ্রাম ছাড়া করে দিত, কিন্তু অবিরূপ বাবু বলেই আমাদের এখনো ছাড় দিয়ে রেখেছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো। তো কি ব্যাপার, কি হয়েছে? আরে বাবু, আপনি এখানে কি করছেন? দেবেশ বলছিল আপনি ওর কাছ থেকে কিছু টাকা পান, সেই কথাই আর কি। ও আচ্ছা, তাই বল। আরে আগের বছর এইভাবে বন্যা হওয়ার কারণে তো যাই হোক, তোমাদের কাজ কেমন চলছে? কাজ তো ভালোই চলছে বাবু, কিন্তু আপনি হঠাৎ করে এখানে এলেন কি জন্য? হাঁটতে বেরিয়েছিলেন নাকি? রোদটা কিন্তু খুব সুন্দর লাগছে। আরে না না, হাঁটতে বের হইনি। তোমাদের কাছে কিছু কাজ হবে, আমি তোমাদের সাথে কাজ করতে এলাম। তার মানে আপনি হঠাৎ আমাদের সাথে কাজ করতে যাবেন কেন? আরে গিন্নির আদেশ, আমাকে ঘরে কথা শুনিয়ে শুনিয়ে কাজ করতে পাঠালো। বললো গা গরম হবে। তা তোমাদের কাছে কিছু কাজ থাকলে দাও না, আমাকে দাও না। কিছু নেব না গো, ফিরিতেই করে দেব। আপনি আমাদের জমিতে পা রাখবেন, এটাই আমাদের সৌভাগ্য বাবু। আপনি আসুন। না না, পা রাখা নয়, আমি সত্যি করেই তোমাদের সাথে কাজ করব। কিছু কাজ দাও, আমি করি বরং। গিন্নিমা আছেন নাকি? আসুন আসুন, খেজুরের গুড় নিয়ে যান। একদম কম দামে খেজুরের গুড়, একবার পুড়িয়ে গেলে আর পাবেন না। কি ব্যাপার নগেন, শীত পড়তে না পড়তেই তুই খেজুরের গুড় নিয়ে হাজির? আগে হ্যাঁ গিন্নিমা, আপনাদের জন্য স্পেশাল খেজুরের গুড় নিয়ে এলাম আমি। একদম কম দামে পেয়ে যাবেন। তা কত করে বিক্রি করছো? খেয়ে আবার পেট খারাপ করবে না তো? তোমার তো ভেজাল জিনিস বিক্রি করবার জন্য দুর্নাম আছে। না না গিন্নিমা, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি ভেজাল জিনিস বিক্রি করা ছেড়ে দিয়েছি। সত্যি বলছো তো কাকা, নাকি আবার আমাদেরকে মিথ্যে বলে মাথা ঘোরানোর চেষ্টা করছো? আরে মামুনি, তুমি আমার কথা 100% বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। এখন বলো তো মামুনি, তোমাকে কত কেজি গুড় দেব? নিতে পারি, তবে এখন টাকা পয়সা দেব না। আগে খেয়ে দেখবো, তারপর টাকা পয়সা। সেটা কি করে হয় মামুনি? আমার তো এই গুড় তৈরি করতে কিছুটা খরচ আছে, তা সেই খরচ তো ভরপাই করতে হবে, তাই না? ঠিক আছে নগেন, তুমি আমাকে তাহলে 1 কেজি দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। আগের বারের মতো ফেঁসে যাবে কিন্তু মা। যদি আমাদেরকে ঠকিয়ে যায়,
তাহলে সমস্ত টাকা ওর কাছ থেকে উসুল করব আমি। দেখবে কেমন লাগে। আরে আমরা বাজারে লিস্টগুলো ঠিকঠাকভাবে করলাম তো? ওরে অত চিন্তা করছিস কেন? আমাদের হাতে অনেক সময় আছে। এখন চল চল, বেলা থাকতে মশলার বাজারটা করে নিয়ে চলে আসি, তারপর অন্য কথা। ঠিকই বলেছিস। আরে ওটা কি আসছে? আমাদের অভিরূপ বাবু বলে মনে হচ্ছে না? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে, কিন্তু উনি এইভাবে হাঁসফাঁস করে কোত্থেকে আসছেন? দাঁড়া তো জিজ্ঞাসা করি। আরে চেলা চামুন্ডার দল, তোমরা চললে কোথায়? আর তোমাদের সেই রানীমা কোথায় গেল? রানীমা তো ঘরে আছে, আমরা যাচ্ছি পিকনিকের বাজার করতে। ও, তাহলে তোমাদের পিকনিক শুরু হয়ে গেল। তার মানে আবার আমার পকেটে টান পড়বে। হ্যাঁ বাবু, তা আপনি এ সময় কোথা থেকে ফিরছেন? কোথাও গিয়েছিলেন নাকি? কাজ থাকলে আমাদেরকে বলতে পারতেন, আমরা করে দিতাম। আরে ভাইয়েরা, আমি গেছিলাম জমিতে কাজ করতে, সেখান থেকে ফিরছি। গাটা একবারে গরম হয়ে গেছে। জমিতে কাজ করছেন আপনি? কেন, বাকি সবাই কোথায় গেল? বাকি সবাই আছে, কিন্তু আমি আসলে শীতকালে গা গরম করবার জন্য একটুখানি কাজ করতে গেছিলাম আর কি। তোমাদের রানীমার মায়ের আদেশ, বুঝলে না? হ্যাঁ বাবু, বুঝলাম। তাহলে আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন, নিশ্চয়ই আপনার খুব খিদে পেয়ে গেছে। খিদে মানে? এরকম খিদে আমার আগে কোনোদিন পাইনি। উফ, খুব খিদে পেয়ে গেছে ও। ইস, এসব কি খাবার রান্না করেছো তুমি? দিন দিন কি রান্না শিখছো নাকি? আরে কি হলো তোমার? তুমি এত রেগে উঠলে কেন? রান্না খারাপ হয়েছে নাকি? তুমি একটু মুখে দিয়ে দেখো না, তরকারিটা খাও। এ বাবা, এটা কি রান্না করেছি গো আমি? তাহলে দেখো, বেশি কথা বললেই এক্ষুনি তোমার রাগ হয়ে যাবে। কিন্তু আজকে তরকারিটা এমন হলো কেন? আমি তো মন দিয়েই রান্না করেছিলাম, রান্নাঘর ছেড়ে এক মুহূর্ত ওঠেনি। তাহলে এমন হওয়ার কারণ কি? কোনো পচা মশলা তরকারি রান্নার সময় দিয়েছিলে নাকি? দাঁড়াও দাঁড়াও, আমার মনে পড়েছে। আমি আজকে নগেনের কাছ থেকে খেজুরের গুড় কিনেছিলাম, সেটাই আমি তরকারিতে দিয়েছিলাম। ও বাবা, তুমি করেছো কি? ও মাল নিশ্চয়ই আবার আমাদেরকে ভেজাল মাল দিয়ে চলে গেছে। আমি কি ভুল করলাম গো? আমার বারবার মনে হচ্ছিল এর কাছ থেকে না নেওয়াই ভালো, কিন্তু ও আমার কাছ থেকে এমন ন্যাকা ন্যাকা কথা বলছিল যে আমি গুড় না নিয়ে আর পারলাম না। দাঁড়াও দাঁড়াও, বেটাকে দেখাচ্ছি আমি। লোককে এভাবে ঠকানো আমি বার করে দিচ্ছি। তুমি একা কি করবে? নগেন যদি তোমার কথা বিশ্বাস না করে? করবে না তো কোথায় যাবে? তুমি শুধু দেখে যাও। আমাকে দয়া করে ছেড়ে দাও তোমরা, আমি এই ভুল কাজ আর জীবনে কোনোদিন করব না। নগেন কাকা, তুমি প্রত্যেক বছরই একই কথা বলো, তারপর আবার বছর ফুরিয়ে গেলে সব কথা তুমি ভুলে যাও। ওরে পিসিমণির দিব্যি করে বলছি, আর কোনোদিন করব না। দেখেছিস, দিব্যিটাতেও তুই চিটিংবাজি করছিস। তোর পিসিমণি আছে নাকি তাই? তুই তার দিব্যি খাচ্ছিস? তোমরা সবাই নগেনকে ছেড়ে দাও। আর নগেন, তুমি এখান থেকে যাও, পরের বার যেন এ কাজ করবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। উনি বাবা, পালাই পালাই। তুমি ওকে ছেড়ে দিলে বাবা? আরে, ওকে এভাবে সবাই মিলে ভয় দেখালে হবে না। ও এসব কাজ করে বলেই আমরা সবাই মিলে একটু ওকে নিয়ে আনন্দ করতে পারি। 2 পয়সা করে কমে খাচ্ছে, খাক না, যা পারে করুক। তা তোমাদের পিকনিক কখন? এই তো বাবা, যাচ্ছি। চলো চলো দিনেশ, আমরা তাহলে ওদের পিকনিকের ওখান থেকে একটু ঘুরে আসি, তারপর জমিতে যাব, কেমন? কিরে, তোরা তো দেখছি সব আয়োজন করে একেবারে প্রস্তুত হয়ে গেছিস। হ্যাঁ রে, আমরা আগে থেকে সব করে রাখলাম। এরপর তুই রান্নাটা করবি, গরম গরম ভাত। কি গো, তোমার টাকা কি তুমি পেলে নাকি পাওনি এখনো? আশ্চর্য ব্যাপার গো, টাকাটা এখনো পর্যন্ত পেলাম না। কোথায় যে রেখেছি, কে বা নিল, কিছুই তো বুঝতে পারছি না। কোথাও খরচ করে ফেলোনি তো? ভালো করে ভেবে দেখো না।
তাহলে ঠিক বুঝতে পারবে। আরে কোথাও খরচ করে ফেললে আমার মনে থাকতো না, তুমি এই এক কথা কেন বলছো বারবার বলো তো? মা মা, এবার একটা পিকনিক করলে হতো না আমাদের? আর পিকনিক? তোর বাবার টাকাটা যে কোথায় হারিয়ে গেল, সেটা যদি খুঁজে পেতিস তাহলে কিছু একটা করা যেত। বাবা, তুই কি জানিস টাকাটা কোথায় আছে? আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। তুমি ভাবো তো, 500 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরেও যদি এরকম ভাবে অকারণে টাকা পয়সা হারিয়ে যায় তাহলে কোথায় যাই? বাদ দাও, যা যাওয়ার ছিল সেটা চলে গেছে। এখন সেটা নিয়ে পড়ে থেকে নিজের কাজকর্মের ক্ষতি আর করো না। পলাশ দাদা আমাকে চুপচাপ থাকতে বলেছে। একবার যদি বাবা মা জানতে পারে আমি টাকাটা চুরি করেছি, তাহলে কিন্তু আমার পিঠের চামড়া গুটিয়ে দেবে। না বাবা, কি দরকার, কোনো কিছুই বলবো না, চুপচাপ থাকি। আবার লাঠিটা নেওয়ার কি প্রয়োজন ছিল? আরে চুপি চুপি গিয়ে দুটো মুরগি চুরি করে নিয়ে চলে এলেই তো হতো। কাজ আছে, কাজ আছে, এই লাঠির কাজ আছে রে। সময় হলেই দেখতে পাবি। এখন আশপাশটা একটু ভালো করে দেখতো কেউ কোথাও আছে কিনা। কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। চল তাড়াতাড়ি আমরা কাজটা সেরে চলে যাই এখান থেকে। এই তোমরা কারা? তোমরা এখানে কি করছো? আমার মুরগি ঘরের দিকে হাত বাড়াচ্ছ কেন? কারা তোমরা? এই রে, বুড়ো চলে এসেছে, এবার কি হবে এখন? এই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, না হলে আমাদের খবর আছে। বেটার ছেলেরা, তারা তোদের মজা দেখাচ্ছে। তোরা আমার মুরগি চুরি করতে এসেছিস? ওরে বাবা রে, আমার মাথাটা ফাটিয়ে দিয়ে চলে গেল। ও বাবা, মরে গেলাম, কি যন্ত্রণা রে বাবা। কি হলো তোমার? আরে, তোমার মাথা কি করে ফাটলো গো? কয়েকজন এই মাত্র মুরগি চুরি করতে এসেছিল। আমি তাদেরকে বাধা দিয়েছিলাম বলে তারা আমার মাথা ফাটিয়ে দিয়ে চলে গেছে। কি সর্বনাশ! আমি তোমাকে আগেই বারণ করেছিলাম, এই সব লোকেদের সাথে কোনো মতে লেগো না। এখন দেখতে পাচ্ছ তো আমাদের কি অবস্থা হচ্ছে। চলো চলো গো, ঘরে চলো। তোমার মাথায় কাপড় বাঁধতে হবে, না হলে রক্ত তো বেরিয়েই যাবে। আমাদের কি এরা ভালোভাবে বাঁচতে দেবে না? এই বুড়ো বয়সেও আমাদের শান্তি নেই। এ কি শুনলাম আমি? সকালবেলায় খবরটা শুনি তো তোমার কাছে ছুটে এলাম। এখন কেমন আছো কাকা? একটু ভালো রে বাপ, মাথাটা খুব ব্যথা করছে। মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে তো। সত্যি তো গো, তোমাকে কত জোরে আঘাত করেছে তাহলে? সত্যি ভাববার বিষয়, কিন্তু কারা ছিল তুমি কি দেখেছো? মুখগুলো ভালো করে চিনতে পারলাম না। দুজন ছিল, তারা মুরগি চুরি করতে এসেছিল। আমি বাধা দিয়েছিলাম বলে আমার এই অবস্থা করেছে। তোমার পোষা মুরগিগুলোর ওপর নজর পড়ে গেছে তাহলে? হ্যাঁ, কেন? তাহলে আর কি বলি বাবা, অবিনাশ বাবু ওকে ডেকে হুমকি দিয়েছে, তারপরে এই ঘটনা ঘটেছে। অবিনাশ বাবু আবার হুমকি দিয়েছেন কেন? এখানে থাকতে গেলে আর ব্যবসা করতে হলে নাকি ওনাকে না বলে করা যাবে না, সেই কারণেই হুমকি দিয়েছিল যে মুরগিগুলো সব চুরি করে নেবে। বুঝতে পেরেছি, তার মানে আমার একবার অবিনাশ বাবুর সাথে কথা বলতে হবে, ওনাকে বারণ করতে হবে। আর যদি ছেলে দুটোকে ধরতে পারি তারা কারা ছিল, তাহলে ওদের অবস্থা খারাপ করে ছাড়বো। তুমি আবার কিছু করতে যেও না বাবা, তোমার উপর নজর পড়লে অসুবিধা আছে। আমার উপর নজর দিয়ে বিশেষ কিছু করতে পারবে না, কিন্তু এর একটা মুখোমুখি বিরোধিতা করতেই হবে। যদি দেখি অবিনাশবাবু কিছুই জানে না, তাহলে অন্য ব্যবস্থা। কিন্তু এই ঘটনার পর কি আর অবিনাশবাবু সত্যি কথা বলবে?
মানুষের হাবভাব দেখে ঠিকই বোঝা যায় সে সত্যি বলছে না মিথ্যে বলছে। আমরা এরকম কাজ করে ফেলেছি ভয়ে, এখন বুড়ো যদি মরে যায় তাহলে আমাদের কি হবে? ওরা কি তোদেরকে দেখে ফেলেছে? আমাদের তো মুখ চাপা ছিল না। যদি দাদুর দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে আমাদের দেখে ফেলতে পারে। তোদেরকে দিয়ে একটা কাজ ভালোভাবে হয় না, এই জন্যই আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তোরা পারবি কিনা কাজটা করতে। কাজটা একদম শেষ পর্যায়ে ছিল, এমন সময় ওই বুড়ো বেরিয়ে এসে সব গিঁচিয়ে দিল। ঠিক আছে যা, তোদের কোনো চিন্তা নেই, তোদের কেউ কিছু করতে পারবে না, আমি ঠিক তোদেরকে বাঁচিয়ে দেব। ব্যস্ত আছেন নাকি বাবু? কে গোপাল নাকি? তা কি ব্যাপার হঠাৎ আমার কাছে? কিছু দরকার ছিল নাকি? তাহলে আমরা এলাম বাবু, হ্যাঁ আপনি বিষয়টি দেখবেন। হ্যাঁ হ্যাঁ তোরা আয়, আমি ঠিক ব্যবস্থা করে দেব। এদের দুজন কি কালকে রাতে পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলাম বলতে বাবা, কোথায় পাঠানোর কথা বলছো? কি হয়েছে কি? আপনি জানেন না তাহলে? হ্যাঁ, কালকে রাতে আমাদের হরিপদ কাকার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কয়েকজন। কই না তো, আমি তো সেরকম কিছুই শুনিনি। ও তাহলে আর কি করবার, আমি ভাবলাম হয়তো আপনি জানেন। যাই হোক, আপনাকে একবার বলতে এলাম, আমাদের গ্রামে চোর ঢুকেছে, যদি আপনি দয়া করে তাদের ধরবার ব্যবস্থা করে দিতেন তাহলে সাধারণ মানুষেরা ভালোভাবে থাকতে পারত। হরিপদর মেরে মাথা ফাটিয়ে দিল কেন শুধু শুধু? কাকা কয়েকটা মুরগি পালন করেছে, সেই মুরগির প্রতি অনেকের দৃষ্টি পড়েছে তো সেই জন্যই আর কি। তাহলে আর কি করা যাবে? যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করা যাবে না, এরপর কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি দেখছি। কিরে দীপু, কি খবর? তোমাদের পিকনিক কবে হচ্ছে পলাশ দাদা? আমাদের পিকনিক হবে ঠিক সময়, কেন বলতো? আমাকে পিকনিকে নেবে তো তোমাদের? ওরে দাঁড়া দাঁড়া, এখন কিছুই ঠিক হলো না আর তোকে পিকনিকে নেওয়ার কথা বলছিস? ঠিক হলো না মানে? আমি তো বাবার পকেট থেকে টাকা চুরি করে এনে তোমাদেরকে দিয়েছি 500 টাকা, এখনো তোমাদের পিকনিকের কিছুই ঠিক হলো না? তাহলে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। অত তাড়াহুড়ো করলে হয় পাগল? কেনাকাটা আছে, রান্না বান্না আছে, সেসবের তো ব্যবস্থা করতে হবে। তোমরা কালকে হরিপদ দাদুর ঘরে মুরগি চুরি করতে গেছিলে তো? শুধু শুধু দাদুর মাথাটা ফাটানোর কি প্রয়োজন ছিল? না জেনে আবোল তাবোল বলিস না। না জেনে বলবার কি আছে? আমি একদম নিশ্চিত যে তোমরাই এই কাজটা করেছো, তাছাড়া আর কেউ করতে পারবে না। তোর বড্ড বড় বড় কথা হয়েছে তাই না? এই বলা, একে দত্ত দুগা দিয়ে দি। এই কি হলো, কি ব্যাপার? তোরা দুজন ওকে মারছিস কেন এভাবে? দেখো না বাবা, আমি তোমাকে এতদিন সত্যিটা বলিনি। আমি তোমার পকেট থেকে টাকা চুরি করে এদেরকে দিয়েছিলাম এরা পিকনিক করবে বলে, কিন্তু এখন এরা পিকনিকও করছে না আর আমার টাকাটাও ফেরত দিচ্ছে না। সে কি রে, এরাই দুজন তাহলে তোকে দিয়ে টাকা চুরি করিয়েছিল তাই না? হ্যাঁ বাবা, তারপর আমাকে ভয় দেখিয়েছে কাউকে না বলতে, তাই জন্য আমি বলতে পারিনি কথাটা। দীপু তুই বাড়ি চল, আমি পলাশ আর ভোলার একটা ব্যবস্থা করছি। আমার মনে হচ্ছে এরাই কালকে হরিপদ কাকার মাথা ফাটিয়ে চলে এসেছে, এদেরকে শাস্তি দিতে হবে। অবিনাশ বাবুকে বলে কাজ হবে না, গ্রামবাসীকে জড়ো করে তাদের সামনে সব কথা বলতে হবে। ওই কাজ করো না কাকা, আমাদের অবস্থা একবার ভেবে দেখো, আমরা কোথায় যাব? সেটা আগে ভাবা উচিত ছিল, এখন আর এসব ভেবে লাভ নেই। আজকেই তোদের একটা ব্যবস্থা করছি আমি। শুনুন গ্রামবাসীরা, এরাই দুজন সেই ছেলে যে হরিপদ কাকার মাথা ফাটিয়ে দিয়েছে, তাকে মারবার চেষ্টা করেছিল। এরা দুজনে চোর, হরিপদ কাকার সাধের মুরগিগুলোকে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। ছোট ছিলাম, কত চড়ুই ভাতি করেছি। আবারও আনন্দ করবে? তুমি তো বাড়ি থেকে কোথাও বেরো না, আনন্দ করো না, বাড়িতেই কাজ নিয়ে ব্যস্ত থাকো। হ্যাঁ, কি আর করব, তোকে কবে থেকে বলছি বিয়েটা কর, বৌমা নিয়ে আয়, তাহলে আমার একটু কাজের চাপ কমে। সময় হলে সবই হবে, এখন শীতকালে পিকনিকটা তো করো। আমার খাওয়া হয়ে গেছে, আমি শুয়ে পড়লাম, আবার উঠে কাজে যেতে হবে তো।
কিরে বৌদি কি বললো, পিকনিক করবে তো? রান্না বান্না করে দেবে তো? হ্যাঁ রে ভাই, তোর বৌদি বলেছে রান্না করে দেবে। সবাই মিলে আমরা খুব আনন্দ করব, ঠিক আছে? আর কাকিমা কি বললো? হ্যাঁ রে, করবে বলেছে। বাহ, তাহলে তো ভালোই হলো। কিন্তু কি খাবারের আয়োজন করা যায় বল দেখি। দেখ ভাই, আমি তোকে আগেই বলে দিচ্ছি, মাসের শেষ, পকেটে তেমন টাকা পয়সা নেই। অল্প স্বল্পর মধ্যে কিছু একটা ভালো মেনু ঠিক কর। তাহলে একটা কাজ করলে ভালো হয়, খিচুড়ির পিকনিক হয়ে যাক। আজকে তাড়াতাড়ি কাজ করে বাড়ি যাই, দুপুরে গ্রামের খালে দুজনে মিলে ছিপ ফেলে মাছ ধরবো। যা মাছ ধরা পড়বে সেগুলো দিয়ে মাছের খিচুড়ি হবে। হ্যাঁ, আমি তোর কথায় একমত। কম খরচায় ভালোভাবে মিটে যাবে। হ্যাঁ, আনন্দও হবে, খাওয়াও হবে, সবই হবে। তাহলে এখন দেরি না করলে হবে না। নে নে, জলদি হাত চালিয়ে কাজ করতে হবে। আজকে রাতই হয়ে যাক খিচুড়ির পিকনিক। আচ্ছা, তাই হয়ে যাক। কিন্তু গ্রামের খালে মাছ ধরতে গেলে মোড়ল মশাইয়ের অনুমতি চাই। আরে আমরা তো শুধু বড়শি দিয়ে মাছ ধরবো, কটাই বা ধরবো, অত অনুমতি নিতে হবে না, কেউ কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরে খাওয়ার পর চলে আসিস খালের পাড়ে। এখন কাজ করে নে। বুঝলে রবি, আমাকে কবিরাজ রোজ সকালবেলায় হাঁটতে বলেছেন। তা ভালোই করেছেন। সকালবেলায় যে দৃশ্যটা এত সুন্দর আর মনোরম হয় সেটা তো জানতাম না। প্রত্যেকবার বেলা করে ঘুম থেকে উঠলে জানবেনি বা কি করে? রবি, তুমি কিছু বললে নাকি? আরে না না মোড়ল মশাই, বলছিলাম কি, ওই দিকটা দেখুন না, কি সুন্দর মাটির উপর কুয়াশা। হ্যাঁ গো, সেটাই তো দেখছি। এতক্ষণ তো আমি লক্ষ্যই করিনি। হ্যাঁ, তা মোড়ল মশাই, আপনার আজকে ভালো লাগছে? ভালো লাগছে মানে খুব ভালো লাগছে। আমি তোমাকে প্রত্যেক দিন নিয়ে প্রাতঃভ্রমণে বেরোবো। উফ, আমার হয়েছে যত জ্বালা। কোথায় ভাবলাম শীতের সকালে একটু ঘুমাবো, তো দূর দূর দূর। কি গো রবি, কি বলছো বিড়বিড় করে? না না মোড়ল মশাই, কিছুই না। বলছিলাম রোজের সকালে প্রাতঃভ্রমণে এলে শরীর মন দুটি ভালো থাকে। একদম খাঁটি কথা বলেছো তুমি। তা আমাদের খালের কি অবস্থা? মাছ আছে তো? হ্যাঁ, ওই তো সামনেই যা আছে গ্রামের খাল, দেখুন না কেমন অবস্থায় আছে। দেখে তো মনে হচ্ছে ভালোই আছে। ওই তো একটা মাছ লাফিয়ে উঠলো জলে। কার দায়িত্বে আছে সেটা দেখতে হবে তো। আমার অনুমতি ছাড়া কেউ একটা মাছ ধরতে পারবে না। রবি, চলো এবার ফিরে যাই, অনেকটা দূর পর্যন্ত এসে গেছি। ঠিক আছে, চলুন। আজকের মতো কাজ শেষ, দোকান বন্ধ করে দিয়েছি। সুজয়, বাড়ি গিয়ে খেয়ে তাড়াতাড়ি চলে আসিস খালের পাড়ে। হ্যাঁ রে, আমি চলে আসবো। আর তুই তো হরিপদ কাকার দোকানের সামনে দিয়েই যাবি, কি কি জিনিসপত্র নেওয়ার আছে বলে দিস। আচ্ছা ঠিক আছে, বলে দেবো, এখন যাই। আচ্ছা, খিচুড়ি করতে গেলে কি কি লাগে? আমি তো কিছুই জানি না। আচ্ছা, হরিপদ কাকাকে জিজ্ঞেস করবো, তাহলেই হয়ে যাবে। রান্না বান্না আবার ছেলেদের কম্য নাকি? বলো তনু, তোকে কি দেবো? কি নেবো আমিও জানি না, কিন্তু খিচুড়ি রান্না করতে গেলে কি কি লাগে সেগুলোই চাই। পিকনিক আছে নাকি রে? হ্যাঁ কাকা, আজকে রাতে খিচুড়ির পিকনিক আছে, ওই জন্যই জিজ্ঞাসা করছি কি কি লাগে। তোর আমাকে পিকনিক করতে নিবি? তাহলে মুদিখানার জিনিসগুলো আমি দিয়ে দেবো, আমি আর আমার গিন্নি থাকবো। জি, কেন নেব না? তাহলে রাতে চলে আসবে সুজয়ের বাড়িতে, ওখানেই পিকনিক হবে। শীতের দিনে পিকনিক করবার মজাই আলাদা। ঠিক আছে, মুদিখানা নিয়ে তোকে কিছু চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় নিয়ে পৌঁছে যাব। আচ্ছা, আমি তাহলে আসি, কেমন? গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। এই তো, আমি এইখানেই আছি। তোমার বউ হারিয়ে যায়নি। এখন মশকরা করো না, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। খেয়ে দিয়ে আবার কোথায় যাবে? ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি, আজকে রাতে আমাদের বাড়িতে পিকনিক হবে, মাছের খিচুড়ি। তাই জন্য গ্রামের খালে মাছ ধরতে যাব। ঠিক আছে, তাহলে খেয়ে দিয়ে আমিও সবকিছু ঠিকঠাক করে রাখবো। তুমি আগে বললে তো আমি আগে থেকেই তৈরি করে রাখতাম। আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। হ্যাঁ, চটপট নিয়ে এসো। এই এই নাও, খেয়ে নাও। আমি একটু পরে খাবো খন, তুমি খাও।
আচ্ছা গিন্নি, আমার মাছ ধরবার ছিপটা কোথায় আছে? তুমি এখন চুপ করে খাও তো দেখিনি, খাওয়া হলে আমি দিয়ে দেব। তোমায় অত ভাবতে হবে না গো। আমার বউটা কত ভালো। থাক থাক, আর তো আদিক্ষেতা করতে হবে না, আমি এমনিই তোমার খেয়াল রাখি। ওরে বাবা রে, আমার সোনা বউ। ধুর, তুমি চুপ করে খাও তো। কাটলে একেবারে গলে যাবে যে। আমি জানি গো, আমার হাতের রান্না হয়তো অতটা ভালো নয়, কিন্তু আমি সবই কাটতে পারি। আরে না না, আমি ওটা বলতে চাইনি, আপনাকে শুধু বলে দিলাম আর কি। তাহলে শেষ পর্যন্ত আজকের খাওয়া দাওয়ার মেনু কি হলো? ওই তো মাছের খিচুড়ি, শাক চচ্চড়ি আর আলু ভাজা। বাবা বাবা, কম খরচে তো ভালো আইটেমই করছো। ও বলল এই নতুন শাকসবজি উঠেছে, তাই দাম বেশি, ওই জন্য বেশি দামের কিছু করিনি। আবার মাস শেষ, হাতও প্রায় ফাঁকা। আমি সবই জানি, সবই বুঝি গো মা। আমার ছেলেটাও তো একই সাথে কাজ করে, দুজনে খুব ভালো বন্ধু। হ্যাঁ, আমিও শুনেছি ওদের বন্ধুত্বের কথা, গল্প করেছে আমার কাছেও। এরকম বন্ধু কজন পায়। ইস, এখনো মুদিখানাটা নিয়ে এলো না, নিয়ে চলে এলে ভালোই হতো। আদা রসুনগুলো সব কেটে রাখতুম। কাকিমা, এই শীতের দিনে পিকনিক, তাও আবার রাত্রিবেলা, মজাটাই আলাদা। ছোটবেলায় রাত্রে পিকনিক করতে কত আনন্দের দিন কাটিয়েছি। ওগুলো বুড়ো বেলাতেই হয়, বিয়ে হয়ে গেলে আর সম্ভব হয় না। বিয়ে হয়ে গেলে মেয়েদের সব কিছু ত্যাগ করতে হয়, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হয় বৌমা। এই নিন দাদা আপনার খাবার। আপনার কাছে একটা অভিযোগ আছে আমার। হ্যাঁ বলুন না, কি অভিযোগ? আপনি প্রতিদিন সকালবেলা এখানে খাবার খেতে আসেন, কিন্তু বলে আর লাভ নেই, কারণ আমার পছন্দের খাবার করলেই তো তোমার হোটেল চলবে না। আপনি এই কথা বলছেন কেন? খদ্দেরদের ইচ্ছে পূরণ করাই তো আমাদের কাজ। আসলে আমার পছন্দের খাবারের ব্যাপারে গোপালদাকে একসময় বলেছিলাম, জানি না গোপালদার মনে আছে কিনা। আচ্ছা বেশ, আপনি খান।